লাগবে না। স্টার্ট। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ক্যান্ডিডেট, তোমরা হয়তো অপেক্ষা করতেছো আমার জন্য। একটু তোমাদেরকে সরি বলে নেই, কারণ আমার অনেক আগেই ঢোকার উচিত ছিল, কিন্তু আমার একটু টেকনিক্যাল এররের কারণে আসতে দেরি হয়ে গেল। ঠিক আছে, তো তোমরা এখনো যারা যুক্ত হও নাই তারা যুক্ত হয়ে যাও দ্রুত, এবং যুক্ত হয়ে কমেন্টে আমাকে জানিয়ে দাও ডান। ঠিক আছে, আচ্ছা, সর্বপ্রথম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জানাচ্ছি, এরপরে আমি শুরু করতেছি মহান আল্লাহর নামে। দেখো, আমরা আজকে তোমাদের যেই ক্লাসটা নিব সেটা হলো মোলের ধারণা ও রাসায়নিক গণনা। এটা রসায়নের এমন একটা চ্যাপ্টার যেটাকে আমরা রসায়নের প্রাণকেন্দ্র বলতে পারি, তোমাদের এসএসসি বইয়ের প্রাণকেন্দ্র বলতে পারি। ঠিক আছে, যেমন নিউক্লিয়াসকে আমরা কি বলি, কোষের প্রাণকেন্দ্র বলি না, তেমনি এই চ্যাপ্টারটাকেও আমরা এসএসসি রসায়নের প্রাণকেন্দ্র বলতে পারি। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি ছোট্ট করে আমার একটু পরিচয় দিয়ে নিই। মাইসেলফ মোহাম্মদ জিদান চৌধুরী, পড়ালেখা করছি খুলনা ইউনিভার্সিটিতে। তো তোমাদেরও যেহেতু আর সময় নেই, সেপ্টেম্বর থেকে পরীক্ষা, আমিও একটু দেরি করে ফেলছি। সো উইদাউট কিলিং এনি টাইম, লেটস গেট স্টার্ট। তো এই চ্যাপ্টারের নাম হয়েছে মোলের ধারণা। মোলের ধারণা, মোলের ধারণা। ঠিক আছে, মোলের ধারণা চ্যাপ্টারের নাম। তো মোলকে আমাদের আগে বুঝতে হবে যে হোয়াট ইজ মোল, মোল জিনিসটা কি। তো মোলের ডেফিনেশনটা তোমাদের ক নাম্বারে আসবে। ঠিক আছে, আমি ছোট্ট করে মোলের ডেফিনেশনটা লিখে দেই তোমাদেরকে, তোমরা সবাই ডেফিনেশনটা তুলে নাও, এরপরে ডান লিখবা কমেন্টে। ঠিক আছে, কোন পদার্থের যত গ্রাম ভরে, কোন পদার্থের যত গ্রাম ভরে 6.023 ইন্টু 10⁻23t কি থাকে, অণু থাকতে পারে বা পরমাণু থাকতে পারে অথবা আয়নও থাকতে পারে, যাই কিছু থাক না কেন, যদি এটা 6.023 ইন্টু 10⁻23 সমান হয়, তাহলে আমরা ওই পদার্থকে কি বলবো, ওই ভরটাকে আমরা বলবো 1 মোল। ঠিক আছে, তাকে ওই পদার্থের 1 মোল বলে, 1 মোল বলে। ঠিক আছে, এটা তুলে নাও। আমি তোমাদেরকে ছোট্ট করে বুঝাচ্ছি, যেমন তোমরা যদি বাজারে কলা কিনো 12টা কলা, তাহলে তোমরা 12টা কলাকে এইভাবে বলবো না যে 12টা কলা কিনো, তোমরা বলবো 1 ডজন কলা কিনছি আমি। অথবা তোমরা যদি বাজারে ডিম কিনো 12টা, তাহলেও বলবো যে 1 ডজন ডিম কিনছি। অর্থাৎ দেখো, 12 এমন একটা সংখ্যা, এই সংখ্যায় তুমি যে কোনো কিছুকেই কিনো না কেন, এটা 1 ডজন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই অ্যাভোগাড্রোর সংখ্যা, এই যে 6.023 ইন্টু 10⁻23, এটাও এমন একটা সংখ্যা, কোন পদার্থে যদি এই পরিমাণ কি থাকে, এই পরিমাণ অণু থাকে বা পরমাণু থাকে বা আয়ন থাকে, ঠিক আছে, তাহলে তোমাকে ওটাকে বলতে হবে যে 1 মোল। ঠিক আছে, আচ্ছা, এটা তোলা হয়ে গেলে ডান লেখো, ডান লিখে আমাকে দেখাও। আচ্ছা, লেখা হয়েছে সবার? লেখা হলে আমাকে কমেন্টে ডি লেখো, কমেন্টে ডি লিখে আমাকে জানিয়ে দাও যদি লেখা হয়, তাহলে কমেন্টে ডি লেখো, ডি লিখে আমাকে জানিয়ে দাও যে তোমাদের লেখা হয়েছে। আচ্ছা, আমি মুছে দিলাম এটা। ঠিক আছে, আমি মুছে দিলাম। সবাই লিখতে না পারলে স্ক্রিনশট দিয়ে রাখো, অথবা পরে পজ করে দেখো, এই ডেফিনেশনটা লিখে নিও। এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, যে কোনো ক নাম্বারে দেখবা তোমরা এটা প্রায়ই আসে। ঠিক আছে, আমি মুছে দিলাম। এরপর দেখো, আমরা তো মোল নিয়ে অনেক পড়াশোনা করলাম, এরপর আমরা একটা জিনিস দেখবো যে মোল জিনিসটাকে আমরা কত ভাবে ভাঙিয়ে লিখতে পারি। ঠিক আছে, আমি যদি বলি 1 মোল কার্বন ডাই অক্সাইড, 1 মোল CO2, 1 মোল CO2, 1 মোলে কি পরিমাণ থাকে বলো তো? 1 মোলে কি পরিমাণ অণু থাকে একটু আগেই বললাম, অ্যাভোগাড্রোর সংখ্যক 6.023 ইন্টু 10⁻23, তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান আমি লিখতে পারি 6.023 ইন্টু 10⁻23t CO2 অণু। ঠিক আছে, আচ্ছা, এই যে 6.023 ইন্টু 10⁻23, এটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা, এটাকে Na দ্বারা প্রকাশ করা হয়, দ্য নাম্বার অফ অ্যাভোগাড্রো। ঠিক আছে, এটাকে আমরা বলবো অ্যাভোগাড্রোর সংখ্যা। এখন থেকে আমি আর এই 6.023 ইন্টু 10⁻23 লিখবো না,
আমি সব সময় এন এ লিখবো, তোমাদেরকে বুঝে নিতে হবে। এন এ মানেই 6.023 ইন্টু 10⁻23, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি এখানে? দেখো সবাই, এতটি কার্বন ডাই অক্সাইড অণু আছে। যদি আমি বলি কার্বন পরমাণু কতটি আছে, তাহলে কি হবে? কয়টা কার্বন আছে? একটা। তাহলে এন এ ইন্টু 1টি কি আছে? কার্বন পরমাণু, কার্বন পরমাণু। এরপর যদি আমি বলি অক্সিজেন পরমাণুর কথা, তাহলে অক্সিজেন পরমাণু কয়টা আছে? নিশ্চয়ই এখানে দেখতেছো 2টা আছে। তাহলে আমি বলতে পারি যে এন এ ইন্টু 2 দ্বারা গুণ করে দিলেই হয়ে যাবে 2টি অক্সিজেন পরমাণু। এরপর আমি যদি বলি কতটি কার্বন ডাই অক্সাইড পরমাণু আছে, নট অণু, আগে বলছিলাম অণু, এখন বলতেছি আমরা পরমাণু। তাহলে তুমি বলবা যে এন এ ইন্টু কয়টা পরমাণু আছে? দেখো তো, কার্বনের আছে একটা আর অক্সিজেনের আছে 2টা, যোগ করলে কত হয়? 3টা। তাহলে এন ই ইন্টু 3টি CO2 পরমাণু, পরমাণু, ঠিক আছে? অথবা এটাকে এভাবে বলতে পারি যে এই যৌগটাতে মোট পরমাণুর সংখ্যা কত। তখন তোমাদেরকে গুনতে হবে কয়টা পরমাণু আছে, তত দ্বারা অ্যাভোগাড্রোর সংখ্যাকে গুণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমরা এখান থেকে কি করতে পারি। এরপর আমরা আরেকটা কথা বলতে পারি, এখানে কার্বন ডাই অক্সাইডের ভর কত। দেখো তো, এই কার্বন ডাই অক্সাইডের ভর কত? কার্বনের 12 প্লাস অক্সিজেনের কত? 16 ইন্টু 2, তার মানে 12 প্লাস আমাদের 16 দুগুণা 32, সব মিলে আসতেছে 44। তাহলে 44 এক মোল কার্বন ডাই অক্সাইড সমান আমরা কি বলতে পারি? 44 গ্রাম, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? আর কি লিখতে পারি? তোমরা এর আগে প্রিভিয়াস চ্যাপ্টারে পড়ছিলা, কোনো পদার্থের 1 মোল পরিমাণ, গ্যাসীয় পদার্থের 1 মোল পরিমাণ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে যে আয়তন দখল করে সেটা কি? 1 লিটার। সেটা আচ্ছা, সেটা 1 লিটার। তাহলে সরি, 1 লিটার না, 22.4 লিটার, ঠিক আছে? অন্যমনস্ক ছিলাম তো। 22.4 লিটার কোনো পদার্থের 1 মোল পরিমাণ, গ্যাসীয় পদার্থের 1 মোল পরিমাণ আদর্শ তাপমাত্রা ও চাপে যে আয়তন দখল করে তা হলো 22.4 লিটার। তাহলে এটা 1 মোল না, তাহলে 22.4 লিটারের আয়তনটা হবে। আয়তন কত হবে? 22.4 লিটার। এই 22.4 লিটার এটা কোন এককে? এসটিপিতে, 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 ঠিক আছে? এসটিপি জিনিসটা কি? এসটিপি হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এটা কি? এসটিপিতে, এসটিপিতে তোমার আয়তন হবে সবসময় 22.4 লিটার এবং এখানে তাপমাত্রাটা হবে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। অথবা এই 0 ডিগ্রি সেলসিয়াস, আমরা তো সেলসিয়াস দ্বারা কোনো ম্যাথ করি না, তাই না? আমরা সবসময় ম্যাথ করি তাপমাত্রাকে কেলভিনে নিয়ে। তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে কিভাবে যাইতে হয়? এটা নিশ্চয়ই ফিজিক্সের প্রথম তোমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়ছিলা। 273 যোগ করে দিতে হয়। 273 যদি তুমি ডিগ্রি সেলসিয়াসের সাথে যোগ করে দাও তাহলে তুমি কেলভিনে মান পাবা। তাহলে আমি এখানে লিখতে পারি 0 + 273 = 273 কেলভিন। এটা হলো এসটিপিতে। এরপরে আরেকটা যদি আমি বলি যে আয়তনটা হবে 24.789 লিটার। এটা কোন এককে? এটা এসটিপিতে না, এটা হলো এসএটিপিতে, এসএটিপিতে। এসএটিপি কি? স্যাচুরেশন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। মাঝে মাঝে তোমাদেরকে বলবে যে এসএটিপিতে এই পদার্থের আয়তন কত, এসটিপিতে এই পদার্থের আয়তন কত। সব আমরা দেখবো ইনশাল্লাহ। অনেক ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমি কিছু প্র্যাকটিস করাবো, কিছু হোমওয়ার্ক দিব, যেগুলো আবার আমি পরবর্তীতে তোমাকে সলভ করে দিব। হ্যাঁ, আচ্ছা দেখো এখন একটা জিনিস খেয়াল করো। এই এসএটিপিতে আবার, এসএটিপিতে আয়তন অলওয়েজ কি হবে? আয়তন 24.789 লিটার হবে। এবং এসএটিপিতে আমাদের, এসএটিপিতে টেম্পারেচারটা হবে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেলভিনে নিলে কত আসবে বলো? 273 + 25, দ্যাট মিন্স আমাদের আসতেছে 298 কেলভিন। এই পর্যন্ত লেখা হলে ডান লেখো সবাই। আমি একটু সরে যাচ্ছি, তোমাদের স্পেস দেই। এই পর্যন্ত লেখা হলে তোমরা কমেন্টে লেখো ভাইয়া ডান। লিখতে লিখতে একটা বিষয় নিয়ে, ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করি। তোমরা অনেকেই দেখছো থাম্বনেলে যে এই অধ্যায়টা পড়লে আজকে তোমরা 25 মার্ক কমন পাবে। তোমরা জিজ্ঞাসা করতে পারো যে ভাই 25 মার্ক কিভাবে পাবো? এটা কেমিস্ট্রির এমন একটা অধ্যায় তোমাদের এসএসসির জন্য, তুমি বন্দুকের গুলি মিস হবে কিন্তু এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসা মিস হবে না ইনশাল্লাহ। তুমি মিলাই নাও, তাহলে 2টা সৃজনশীল যদি তুমি এখান থেকে করতে পারো তুমি 20-এ 20 পাবা। এবং এই অধ্যায় থেকে এত পরিমাণ টিক চিহ্ন আসে, এটা নট অনলি এসএসসি বাট অলসো এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন। হ্যাঁ, সব জায়গায় এই অধ্যায় থেকে প্রচুর টিক চিহ্ন আসে। তো আমরা এই অধ্যায় থেকে কিছু টিক চিহ্ন, এই ম্যাথের মধ্যে অনেক টিক চিহ্ন আছে, আমরা সলভ করবো। তোমরা লেখা হলে লিখে দাও ডান। এই যে অনেকেই ডান লিখতেছে, অনেকেই ডান লিখতেছে, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ঠিক আছে? এই তো সুন্দর।
আমি মুছে দিলাম। এরপরে আমরা একটা চেইন সূত্র শিখব। এই চেইন সূত্রের মাধ্যমে এক সূত্র দিয়ে আমরা দেখো কতগুলা ম্যাথ করি। একটা সূত্রের মাধ্যমে আমরা অনেকগুলা ম্যাথ করে ফেলবো। সূত্র হবে একটা, কিন্তু ম্যাথ হবে কতগুলো? অনেকগুলো। ঠিক আছে, সূত্রটা হলো তোমরা নিশ্চয়ই সবাই জানো, এন মানে আমরা মোল। এন মানে আমরা কি জানি? মোল। কোনো পদার্থের মোলকে আমরা জানি এন। ঠিক আছে, এন দ্বারা মোলকে বোঝায়। এই এন কে আমি লিখতে পারি, কি লিখতে পারি? এন কে প্রথমে লিখতে পারি আমি W/m। আবার এই এন কে আমি কি লিখতে পারি? এন কে আবার লিখতে পারি X/n। X/n তোমরা জানোই, নাম্বার অফ অ্যাভোগাড্রো। ঠিক আছে, এরপরে দেখো একটা জিনিস, এরপরে আমরা আবার কি লিখতে পারি? এই এন কে এস ভি। এস হইলো ঘনমাত্রা, ঠিক আছে, আর ভি হইলো আয়তন। এই এন ইকুয়ালস টু এস ভি যখন তোমরা বের করবা, এই ক্ষেত্রে অবশ্যই ভিটা তোমরা লিটারে বসাবা। কিসে বসাবা? লিটারে বসাবা। ঠিক আছে, মনে থাকবে একটু। এরপরে আমরা এন কে আরো একটা সূত্র দিয়ে প্রকাশ করতে পারি। এন কে আমরা যে সূত্র দিয়ে প্রকাশ করি আরেকটা, সেটা হচ্ছে আমাদের ভি অফ এস টি পি। এসটিপি তে আয়তন কত বলো তো? একটু আগে আমরা পড়ছিলাম, মনে আছে? এসটিপি তে কোনো পদার্থ কত আয়তন দখল করে? 22.4 লিটার। হ্যাঁ অবশ্যই 22.4 লিটার আমরা এখানে বসাবো। এরপরে এই আয়তনটাকে তোমরা লিটারে নিবা। এরপরে আবার আমরা লিখতে পারি ভি অফ এস এ টিপি। এস এ টিপি, ভি অফ এস এ টিপি ইকুয়ালস টু আমরা নিচে কত বসাবো? এটা আমি বলবো না, তোমরা বলো। কে আগে কমেন্ট করবা দেখি আজকে? কে আগে কমেন্ট করো তোমরা? এস এ টিপি তে আয়তন কত ছিল? কমেন্ট করো সবাই। কমেন্ট আসছে না তো? এসএটিপি তে আয়তন কত ছিল আমাদের? এসএটিপি তে আয়তন ছিল আমাদের 24.779 লিটার। তাহলে এই একটা সূত্র দিয়ে আমরা যতগুলো ম্যাথ দেখতেছো তোমরা, প্রত্যেকটা ম্যাথ এখনই করে ফেলবো আমরা। সূত্র একটা, কিন্তু ম্যাথ কিন্তু অনেকগুলো। ঠিক আছে, সূত্র একটা, ম্যাথ অনেকগুলো। এর আগে আমি অনলাইন ক্লাসে কখনো আসি নাই, দ্যাটস ওয়াই ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, সেটিংটা তেমন একটা ভালো করতে পারি নাই। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এর পরবর্তী থেকে সেটিংটা আরো সুন্দর করে করার জন্য। ঠিক আছে, আচ্ছা তোমরা আজকে একটু কষ্ট করো, এর পরবর্তী থেকে দেখবা যে অনেক সুন্দর করে করার চেষ্টা করছে ভাইয়া। দেখো 5 গ্রাম, প্রথম ম্যাথটা দেখো এইদিকে বোর্ডের ডান সাইডে। 5 গ্রাম হাইড্রোজেন সালফেট, সরি 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল? দেখো তোমাদের দেয়া দিছে গ্রাম, গ্রামে দেয়া দিছে, আর চাইছে মোলে, কত মোল। তার মানে সম্পর্ক আসছে এই এন এর মধ্যে আর এই যে এটা তো গ্রাম, এই যে এটার মধ্যে। ছোট্ট করে পরিচয় দিনে, এক্স হলো পরমাণু সংখ্যা, পরমাণু বা অণু সংখ্যা। ঠিক আছে, এক্স। আর এন হলো অ্যাভোগাড্রো সংখ্যা, আর এম হলো পারমাণবিক ভর। পারমাণবিক ভর। ঠিক আছে, আচ্ছা আর কিছু পরিচয় দিতে বাকি। আর এটা হইছে মৌলের ওজন। ওজন যেটাকে বলো, যে ভর কতটুকু দেওয়া আছে কেজি হিসেবে, গ্রামে ওজন, গ্রামে ওজনটা কতটুকু দেওয়া আছে। দেখো এখন আমাদের সম্পর্ক হবে এই যে এন এর সাথে আমাদেরকে বলেই দিছে এখানে কত মোল, তাহলে আমি লিখবো এন। আর আমাদের কি দেওয়া আছে? ডাব্লিউ দেওয়া আছে, এই যে 5 গ্রাম, তাহলে এই যে আমরা জানি W/m। এখন আমাকে বলো যে ডাব্লিউ এর জায়গায় কত বসাবো? এই যে দিয়ে রাখছে 5 গ্রাম, তাহলে 5 বসিয়ে দিলাম ডাব্লিউ এর জায়গায়। এবং সালফিউরিক অ্যাসিডের মোল কত আমাকে বলো তো? আণবিক ভরটা কত? দ্য অ্যাটমিক মাস অফ সালফিউরিক অ্যাসিড কত বলো? এখন এগুলো তো ধরে ধরে দেখানোর সময় নাই, তোমাদেরও সামনে পরীক্ষা, এরপরে আমরা চেষ্টা করবো সবগুলো ধরে ধরে দেখাইতে। দেখো সালফিউরিক অ্যাসিডের এখানে আমরা এখানে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনের 1, 2 কে 2, সালফারের কত? সালফারের 16, 16 গুণা 32, আর অক্সিজেনের 4, 16 কত হয়? 4, 16 24, 4, 16 এখানে অক্সিজেনের 16, 16 দুগুণা 32, 32 গুণা 64। সবগুলো হিসাব নিকাশ করলে তোমাদের আসবে 95। তাহলে কত মোল হবে? 5 কে 95 দ্বারা ভাগ করো, ভাগ করে দ্রুত আমাকে কমেন্টে জানিয়ে দাও এটার মোলটা কত আসবে। দেখি কে আগে জানাতে পারে। আজকে এটা যে আগে জানাতে পারবে আমার পক্ষ থেকে তার মোবাইল রিচার্জ থাকবে। ঠিক আছে, 20 টাকা মোবাইল রিচার্জ থাকবে, এটা যে আগে জানাতে পারবে।
এখানে আসতেছে 0.05 মোল, ঠিক আছে। আচ্ছা, এটা তোলা হয়ে গেলে ডান লেখো, এরপর আমরা আরেকটা ম্যাথ করব। এটা তোলা হয়ে গেলে সবাই ডান লেখো। এরপরে দেখো আমরা আরেকটা ম্যাথ করব এখন। এটা নিশ্চয়ই সবার হয়ে গেছে। আমরা আরেকটা ম্যাথের দিকে যাই। আমরা 2 নাম্বার ম্যাথটা করব। এই দেখো, এসটিপি তে 10 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত? এই যে আবারও 10 গ্রাম দেওয়া রাখছে। সম্পর্কটা কার সাথে হবে? এই যে এটার সাথে। এখানে গ্রাম আছে, ঠিক আছে। তাহলে সম্পর্কটা হবে W/M ইজ ইকুয়ালস টু, এবার কি এসটিপি তে আয়তন, আয়তনের সাথে এসটিপির আয়তন কোনটা? এই যে এটার এসটিপির আয়তনের সম্পর্ক এর সাথে, ঠিক আছে। তাহলে তুমি লিখবা V অফ এসটিপি ডিভাইডেড বাই 22.4। বের করতে হবে কি, এই যে এসটিপি তে আয়তনটা কত। তাহলে আমি লিখলাম V অফ এসটিপি ইকুয়ালস টু W কত দেওয়া আছে দেখো, 10 গ্রাম দেওয়া আছে হাইড্রোজেনের পরিমাণ, তাহলে 10 গ্রাম। আর হাইড্রোজেনের পারমাণবিক ভর কত দেওয়া আছে? 2টা আছে হাইড্রোজেন, দ্যাট মিন্স 2 ইনটু 22.4 দ্বারা গুণ করে দাও, 22.4। এটার অ্যান্সারটা বলো আমাকে কত আসে? 5 ইনটু 22.4। এটার অ্যান্সারটা বলো একজন, এটার অ্যান্সারটা একজন বলো কত আসে? (22.4) ইন্টু 5। তোমাদের কত আসছে দেখো, কত আসছে? এই কেউ কমেন্ট করতেছে না? কমেন্ট না করলে কিভাবে বুঝবো? কমেন্ট করো দ্রুত, কত আসছে? অ্যান্সার আসবে 112। 112 লিটার, ঠিক আছে। 112 লিটার। সেম ভাবে পরেরটা আমরা করব, ঠিক আছে। দেখো পরেরটা কি বলছে, 10 লিটার CH4 গ্যাসের 10 লিটার CH4 গ্যাসের পরমাণুর সংখ্যা কত? এবার তোমাকে লিটার দিয়ে দিছে, যেহেতু বলে নাই SATP নাকি STP তে কোন এককে তুমি লিটারটা নিবা, তুমি বাই ডিফল্ট এটাকে চুজ করবা, স্ট্যান্ডার্ড পদ্ধতিকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা লিখবো এখন। V অফ STP ডিভাইডেড বাই 22.4 ইজ ইকুয়ালস টু কত লিখবো আমরা, বলো? কি দেওয়া আছে? এই যে গ্রাম দেওয়া আছে, তার মানে আমরা এই যে এখান থেকে বাছাই করবো এটাকে, W/M। আমাদের V অফ STP দরকার, আয়তন চাইছে এখানে, পরমাণু গ্যাসের সরি আমাদের তো পরমাণু চাওয়া হয়েছে। পরমাণু চাওয়া হইলে এই যে এটা আমরা নিব, ঠিক আছে। পরমাণু চাওয়া হলে X/N এটা নিব, কারণ অণু পরমাণুর সংখ্যা আমরা এটা দিয়ে বের করি, X/N। এখন দেখো আমাদের তো পরমাণুর সংখ্যা চাওয়া হয়েছে নাকি, এখানে পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা কিন্তু চাওয়া হয় নাই। বি কেয়ারফুল, অণুর সংখ্যা চাওয়া হয়নি, এখানে পরমাণুর সংখ্যা চাওয়া হয়েছে, নট অণুর সংখ্যা। তাহলে পরমাণুর সংখ্যা যদি চাই, তাহলে আমরা দেখো তো এখানে কয়টা পরমাণু আছে মিথেনে, CH4। এখানে কয়টা পরমাণু আছে? কার্বনের আছে 1টা। আর হাইড্রোজেনের কয়টা পরমাণু আছে? হাইড্রোজেনের আছে 4টা। তাহলে যোগ করলে হইতেছে 5টা, তাই না? তাহলে তুমি দেখো কি করতে হবে, X ইকুয়ালস টু V অফ STP তে আয়তন কত? STP তে 10 লিটার, আর 22.4 তো আছে এখানে, 22.4 ইনটু Na, ইনটু কত দিব? ইনটু Na। আর এটার সাথে গুণ করব কত আমরা? এই যে পরমাণু ছিল কয়টা এখানে? 5টা ছিল, ইনটু 5। এখন এটা করো, n এর মান তো সবাই জানো, 6.023 ইনটু 10⁻23। এই মানটা আমাকে বের করে দেখাও কত আসছে তোমাদের, দেখি তোমরা কত দূর শিখলা। 10 ডিভাইডেড বাই 22.4 ইনটু 6.023 into 10 to the power 23 into 5 1.34 1.34। আমি যদি ভুল না করে থাকি, ঠিক আছে, আমি যদি ভুল না করে থাকি ক্যালকুলেশনে, তাহলে 1.34 into 10 to the power 24টি এতটি কি আছে? পরমাণু আছে। আচ্ছা, এ পর্যন্ত হয়েছে কিনা সবাই দেখো। যদি বলতো অণু, তখন কিন্তু আমরা 5 দ্বারা গুণ করতাম না। এই 5 দ্বারা শুধুমাত্র গুণ করা হয়েছে এখানে, যেহেতু পরমাণু বলছে এই জন্য এখানে 5 দ্বারা গুণ করা হয়েছে। যদি অণু বলতো তাহলে কিন্তু এখানে CH4 এর একটাই অণু আছে, দেখো সামনে 2 বা 3 কিচ্ছু নাই, একটাই অণু আছে এখানে। এটা হইলে সবাই ডান লিখো,
ডান লিখো, আমি পরবর্তী ম্যাথে যাব। পরবর্তী ম্যাথগুলো তোমরা নিজেরাই করবে, এগুলো বাড়ির কাজ, ঠিক আছে? পরবর্তী ম্যাথগুলো আমি আর করব না। এগুলো আমি কি করব, আমাদের পেজ আছে ইকরা পাঠশালার পেজ, এবং একটা মেসেঞ্জার গ্রুপও আছে। ওই মেসেঞ্জার গ্রুপে আমি কালকে ঠিক 4টার সময়, বিকাল 4টা না, বিকাল 2টার সময় বলতে পারবো, বিকাল 2টার সময় এই ম্যাথগুলো যে এইচডাব্লিউ আছে সবগুলো আমি সলভ করে দিব ওইখানে। এরপরে আরও আমরা এইচডাব্লিউ দেবো, ওগুলোও সলভ করে দিব, কিন্তু আমি দেখতে চাইতেছি তোমরা করতে পারো কিনা, ঠিক আছে? আচ্ছা, মুছে দিলাম। তাহলে এই সূত্রটাও আমরা মুছে দিলাম একবারে। এবার আমরা সৃজনশীলে যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলো ডিরেক্ট চলে যাব। সৃজনশীলে কি আসে বলো? শতকরা সংযুক্তি আসে, স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয়ের যে আছে ওইটা আসে। এরপরে আরো কি কি আসে? ডিরেক্ট আমরা সৃজনশীলের ম্যাথে চলে যাব। এখন সৃজনশীলের ম্যাথ কোথায় রাখলাম? সৃজনশীলের ম্যাথ করার আগে তোমাদের একটা সূত্র সম্পর্কে জানতে হবে। এই সূত্রটা তোমরা সবাই জানো, W=S/m/V/1000। হ্যাঁ, এইখানে কিন্তু এই ভিটা আবার লিটারে না, এই ভিটা মিলিলিটারে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটাকে প্যাচ লাগাও না। সব জায়গায় ভি কিন্তু লিটারে হয় না, এই সূত্রে এই ভিটা মিলিলিটারে। কেন? এখানে 1000 দ্বারা অলরেডি ভাগ করা হয়েছে লিটারকে, যার কারণে এখানে মিলিলিটার বসাইতে হবে, ঠিক আছে? এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব কয়েকটা। দেখো, 1 নম্বর ম্যাথ আমি লিখতে পারি 250 মিলিলিটার, 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে, 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে কিভাবে প্রস্তুত করবে। এটা হলো প্রশ্ন। 250 মিলিলিটার তুমি আগে লিখে নিবে তোমাকে কি কি দেওয়া আছে, ঠিক আছে? দেখো তো 250 মিলিলিটার, এটা তো ভি এর মান, আয়তনের মান, ভি ইকুয়ালস টু 250 মিলিলিটার। এরপরে কি দেওয়া আছে দেখো, 0.2 মোলার। এটা কি দেওয়া আছে? ঘনমাত্রা S ইকুয়ালস টু 0.2 মোলার। এরপরে কি দেওয়া আছে দেখো, সোডিয়াম ক্লোরাইডের যৌগটা দেওয়া আছে। এই যৌগ থেকে তুমি কি জানো? যৌগ থেকে তুমি একটা জিনিসই জানো, এটার অ্যাটমিক মাস, আণবিক ভর কত। সোডিয়ামের 23 আর ক্লোরিনের 35.5। দুইটা যোগ করলে কত হবে? দুইটা যোগ করলে হবে তোমার 58.5। এই সূত্রটা যখন তুমি দেখবা তখন নিশ্চয়ই তোমার মনে আসবে যে এই সূত্রটা আমি অ্যাপ্লাই কেন করব না এখানে, কারণ সবগুলো এলিমেন্ট দেওয়া আছে, শুধুমাত্র ডাব্লিউটা নাই এখানে, যে ডাব্লিউ ইকুয়ালস টু হোয়াট। তাহলে আমি এটা ইউজ করব এখানে। দেখো তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু S/m/V/1000। এস কত? 0.2, এম কত? 58.5, আর কি এখানে ভি। দেখো ভি তো এখানে মিলিলিটারে দেওয়া আছে, এই জন্য তুমি এটাকে ডিরেক্ট বসাও। যদি এখানে ভিটা লিটারে দেওয়া থাকতো তাহলে কি করতে হতো তোমাকে? 1000 দ্বারা ভাগ করে এটাকে মিলিলিটারে আনা লাগতো, ঠিক আছে? এখানে যেহেতু মিলিলিটারে দেওয়াই আছে আর তোমাকে ভাগ করার কোনো দরকার নাই, ডিভাইডেড বাই 1000। তাহলে এটা একটু সলভ করে আমাকে দেখাও দেখি, কমেন্ট করো সলভ করে সবাই, আমি কমেন্টটা দেখি। সবাই একটু দ্রুত কমেন্ট করে দেখাও তো। দেখা যায়, কমেন্ট দেখা যায়, কিন্তু লিখে এসে দেখা লাগবে না। এই ফোনে গুলো হয়ে গেলে হ্যাঁ বের যখন শেষ হয়ে যাবে তোমার এখানে ফিনিশ আচ্ছা ফিনিশটা শেষ, ঠিক আছে? আমরা চলে যাই ভাষা অনেক দূরে, আপনার করে আইডিটা লগ আউট করে দিই। আচ্ছা লগ আউট দেখো, এটা অ্যান্সার আসবে 2.925, ঠিক আছে? 2.925 গ্রাম। তাহলে কি করতে হবে? 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে কিভাবে এত মোল 0.2 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত করবে? ওই ফ্লাক্সে আমরা 2.925 গ্রাম কি করব?
2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিব, তাহলেই প্রস্তুত হয়ে যাবে। ঠিক আছে, দেখো এরপরে হয়ে গেলে ডান লিখো সবাই, হয়ে গেল সবাই ডান লিখো। আমার এটা কাজ করে না, আপনার আইডিতে খুলবেন কাজ করে না। আচ্ছা দেখো এরপরে সেম টাইপের দুইটা ম্যাথ বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, সেম টাইপের দুইটা ম্যাথ তোমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ দুটো দিতেছি আমি, দেখো একটা দিয়ে দেই, একটাই করবো আমি, কালকে এগুলো সলভ করে দেবো। 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, 1 মোলার সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট তোমার মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে? তুমি দেখো এখানে কি কি দেওয়া আছে, আবার 2 লিটার দেওয়া আছে তোমাকে, ভি দেওয়া আছে 2 লিটার, আর কি দেওয়া আছে তোমাকে, এস দেওয়া আছে, কত দেওয়া আছে 0.1 মোলার, আর কি দেওয়া আছে তোমাকে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট যেহেতু দেওয়া আছে এখান থেকে তুমি তো অবভিয়াসলি এটার এমটা বের করতে পারবে, তাই না? সোডিয়াম কার্বনেটের এম কত হিসাব করো তো 23, এখানে দেখো 23 যোগ কার্বনের কত 12 যোগ অক্সিজেনের কত 16, তাহলে 16 ইন্টু 3, তাহলে কত হলো হিসাব করো, 3 16 48, 48 যোগ 12 যোগ 23, তাহলে আমাদের আসতেছে 48 আর 12 এখানে আসতেছে 50 60 60 70 80 60। ধরো হিসাবটা করি আমি এখানে, যোগ 88 আসতেছে আমাদের, 88। ঠিক আছে, এত গ্রাম বা এত দিয়ে রাখো তুমি। এরপরে তোমাকে ডাব্লিউটা বের করতে হবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডাব্লিউ, তাই তো? ডাব্লিউ এর ভ্যালুটা বের করতে হবে। ডাব্লিউ এর ভ্যালু বের করতে গেলে আমরা কি করব দেখো তো, এই সূত্রটা ফালাইতে ইচ্ছা করতেছে না? ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি বাই 1000, ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি বাই 1000। এটা অ্যান্সারটা বের করে আমাকে দেখাও কত হয়, অ্যান্সারটা বের করো, আমি এখানে আছি। লেখা হয়ে গেলে ডান কমেন্ট করো, এটা কিন্তু এইচডিএফ থাকবে, আমি করে দিব না, আমি আমাদের পাঠশালার পেজে দিব এবং মেসেঞ্জার গ্রুপে দিব। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো শতকরা সংযুক্তি, এরপর আসবো আমরা শতকরা সংযুক্তি। এই যে সৃজনশীলের টপিকসে আসছি, শতকরা সংযুক্তি, শতকরা সংযুতি। শতকরা সংযুতি ইকুয়াল টু কি লিখতে পারো, যে কোনো যৌগের শতকরা সংযুতি ইকুয়াল টু কি লেখা যায়? কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি, দেখো কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুতি, শতকরা সংযুতি ইকুয়ালস টু কি লিখতে পারি, মৌলের ভর ইন্টু পরমাণুর সংখ্যা। উক্ত মৌলের ভর ইন্টু পরমাণু সংখ্যা, মৌলের ভর ইন্টু পরমাণু সংখ্যা। ওই মৌলটা কয়টা পরমাণু আছে ওই মৌলের, সেই পরমাণু সংখ্যা, নিচে সম্পূর্ণ যৌগের ভর, নিচে কি দিব সম্পূর্ণ যৌগের ভর ইন্টু 100, শেষে পার্সেন্টেজ দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা
তাহলে এটা হলো শতকরা সংযুক্তি নির্ণয়ের সূত্র। তাহলে এই সূত্র দিয়ে একটা ম্যাথ হয়ে যাক, দেখি কে কেমন পারো। সূত্রটা লেখা হলে সবাই ডি কমেন্ট করো। সূত্রটা লেখা হলে সবাই ডি কমেন্ট করো। Na2CO3 তে কার্বন, সোডিয়াম, কার্বন ও অক্সিজেনের সংযুতি কত? সোডিয়াম, কার্বন ও অক্সিজেনের সংযুতি কত? দেখো সূত্রটা হয়ে গেলে সবাই ডি কমেন্ট করো। সূত্র লেখা হয়ে গেলে সবাই ডি কমেন্ট করো। এরপরে দেখি আমরা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা জানি, হিসাব করলে পাবো 106। ঠিক আছে, তাহলে প্রথম আমরা কার সংযুতি বের করবো? সোডিয়ামের। সোডিয়াম কয়টা আছে? 2টা। তাহলে সোডিয়ামের সংযুতি, ইকুয়ালস টু মৌলের ভর। সোডিয়ামের ভর কত? 23। কয়টা পরমাণুর সংখ্যা? ইন্টু পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা 2টা, 2 ইন্টু 100 ডিভাইড বাই যৌগের ভর। সোডিয়াম কার্বনেটের ভর 106। এটা হলো পার্সেন্টেজ। কত আসে বলো তো? এটা একটু ক্যালকুলেট করে বলো আমাকে, কত আসে? 43.33। এটা আসছে কিনা সবার দেখো। এরপরে দেখো আমরা কি করব? সোডিয়ামের পরে কার্বন, কার্বনের সংযুতি ইকুয়ালস টু, কার্বন কয়টা আছে? একটা আছে। তাহলে কার্বনের 12 ইন্টু 1 ইন্টু 100 সূত্রের ডিভাইডেড বাই 106, এত পার্সেন্টেজ। এটা ক্যালকুলেট করে দেখো কত আসে। এটা ক্যালকুলেট করে সবাই দেখো কত আসতেছে। হ্যাঁ, একজন অ্যান্সার দিয়েছে 11.32। 11.32%। এরপরে দেখো অক্সিজেনের সংযুতি। অক্সিজেনের সংযুতি কত আমাদের? অক্সিজেনের সংযুক্তি হলো এখানে আমাদের অক্সিজেনের ভর কত আগে এটা দেখতে হবে। অক্সিজেনের ভর 16 ইন্টু কয়টা পরমাণু আছে? এই যে 3টা, 3 দ্বারা গুণ করতে হবে ইন্টু 100 ডিভাইডেড বাই 106, এত পার্সেন্ট। তাহলে কত পার্সেন্ট আসবে দেখো তো? এটা ক্যালকুলেট করলে 45.28। 45.28%। এই যে শতকরা সংযুক্তি শেষ। আমার শতকরা সংযুক্তি নির্ণয় করা শেষ। এটা হয়েছে? দেখো আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করে ফেলছি সবগুলা। এরপরে দেখো কিছু বাড়ির কাজ দেই শতকরা সংযুক্তির। এই বাড়ির কাজগুলো আমি তোমাদের সবগুলো সলভ করে দিব। ঠিক আছে, সবগুলো সলভ কোথায় করে দিব? সবগুলো সলভ পাবো আমাদের গ্রুপে কালকে 2টার সময়। সবগুলোর সলভ পাবো আমাদের গ্রুপে এবং আমাদের ইকরা পাঠশালার পেজে। H2SO4 হাইড্রোজেন, সালফার ও অক্সিজেন সংযুতি কত? হাইড্রোজেন, সালফার ও অক্সিজেন সংযুতি কত? এরপরে 2 নম্বরে লেখো HCl হাইড্রোজেন ও Cl এর সংযুতি কত? এরপরে 3 নম্বরে লেখো Al2SO4 3 অ্যালুমিনিয়াম, সালফার ও অক্সিজেনের সংযুতি কত? ঠিক আছে, এগুলো লেখো। এই প্রশ্নগুলো লেখা হলে ডান লেখো, অথবা ভিডিও পজ করে পরে তোমরা লিখে নিও। ঠিক আছে, ভিডিও পজ করে পরে তোমরা লিখে নিতে পারো, অথবা তোমরা ডান লিখো লেখা হইলে। এগুলা বাড়ির কাজ থাকবে, এই বাড়ির কাজগুলো তোমরা করবা। এবং যারা না পারবা আমাদের ইকরা পাঠশালার পেজে অথবা ইকরা পাঠশালার গ্রুপে গেলেই পাওয়া যাবে এটাকে তোমরা। এই কমেন্ট আসতেছে না কেন তোমাদের?
দেখো এটা মুছে দিলাম। এরপরে আমি এই হলো আমাদের শতকরা সংযুতি। এবার আমরা শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত কিভাবে, শতকরা সংযুতি থেকে আমরা শিখবো স্থূল সংকেত। শতকরা সংযুতি, দেখো শতকরা সংযুতি, শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত, স্থূল সংকেত ও আণবিক সংকেত। এটা সৃজনশীলের জন্য সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে? আণবিক সংকেত, এটা যদি সৃজনশীলে না আসে তাহলে ওই সৃজনশীলটাই মনে করবো যে ইনকমপ্লিট একটা সৃজনশীল। প্রত্যেকটা সৃজনশীলে তোমাদের বইয়ে দেখবে এই অধ্যায় প্রত্যেকটা সৃজনশীলে এই প্রশ্নটা আছেই, ঠিক আছে? তো এটা 3টা ধাপ আছে। 1 নাম্বার ধাপে তোমাকে কি করতে হবে, দেখো 1 নাম্বার ধাপে তোমাকে মৌলসমূহের নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা শতকরা সংযুতির থেকে ভাগ করতে হবে, ঠিক আছে? শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করবা, ঠিক আছে? 2 নাম্বার ধাপ কি, দেখো ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সবগুলোকে তো ভাগ করবা, প্রত্যেকটা সংযুক্তিকে প্রত্যেকটা নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করবা। ভাগ করার পরে দেখবা কোনটা ক্ষুদ্রতম, যেটা ক্ষুদ্রতম হবে ওই ক্ষুদ্রতম ওই সংখ্যাটা দ্বারা প্রত্যেকটাকে আবার ভাগ করবা, ঠিক আছে? ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রত্যেককে ভাগ। এরপরে 3 নম্বরে কি করবা, 3 নম্বরে ভাগ করি এবং পূর্ণ সংখ্যায় আনার চেষ্টা করবে, এটাকে পূর্ণ সংখ্যায় নেই। অর্থাৎ তোমার 5.4 আসলো তাহলে তুমি 5 নিবা, অথবা 5.6 আসলো তাহলে তুমি 6 নিবা, ঠিক আছে? এগুলো তো বুঝোই। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার ধাপে তুমি কি করবা, পূর্ণ সংখ্যাগুলোকে মৌলগুলোর নিচের ডান পাশে লিখে দিবা। পূর্ণ সংখ্যাগুলোকে মৌলের নিচে ডান পাশে লিখে দিবে, তাহলে তোমার বের হয়ে যাবে, ঠিক আছে? এটা লেখা হলে সবাই ডান লেখো। আমরা ম্যাথ করবো এখন, শতকরা সংযুতির একটা ম্যাথ করব। দেখো শতকরা সংযুতির থেকে আণবিক সংকেত নির্ণয় এবং স্থূল সংকেত নির্ণয় আমরা একটা ম্যাথ করি এখান থেকে। লেখা হলে সবাই ডান লেখো। প্রশ্ন তো না, এখানে ধাপগুলো, ঠিক আছে? মুছে দিলাম আমি। আচ্ছা, এরপরে দেখো আমরা একটা ম্যাথ করব। তোমার দেওয়া আছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি যৌগে। বলে কি কি দ্বারা গঠিত? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। অক্সিজেনটা একটু দূরে লিখি। ও অক্সিজেন দ্বারা গঠিত একটি যৌগে, একটি যৌগে কি দেওয়া আছে? কার্বন 40%, হাইড্রোজেন 6.6%, হাইড্রোজেন 6.67%। যৌগটির আণবিক ভর 60, যৌগটির, এবং বলা আছে যৌগটির আণবিক ভর ইকুয়ালস টু 60। এখন তোমাকে প্রশ্ন করে বলছে যৌগটির আণবিক সংকেত বের করো। যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত বের করো। যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত দুইটাই চাইছে। আণবিক সংকেত বের করো। দেখো এখানে তোমরা দেখতেছো সবাই একটা জিনিস মিসিং আছে। এটা কিন্তু আমি ইচ্ছা করে মিসিং লিখি নাই। কার্বনের দেওয়া আছে, হাইড্রোজেনের দেওয়া আছে, কিন্তু অক্সিজেনের শতকরা সংযুক্ত দেওয়া নাই, তাই না? দেওয়া আছে, দেওয়া নাই। তুমি একটা জিনিস মনে রাখবা, একটা যৌগ যতগুলো পরমাণু দ্বারা গঠিত হয় সবগুলোর শতকরা সংযুক্তি যোগ করলে 100% হবে। তাহলে এখানে দুইটা দেওয়া আছে, তাহলে 100% থেকে এই দুটো যদি আমরা বাদ দেই তাহলে যেটা পাবো ওইটা নিশ্চয়ই অক্সিজেনের সংযুতি। তাহলে বের করো অক্সিজেনের সংযুতি।
অক্সিজেনের সংযুতি ইকুয়ালস টু 100 মাইনাস কত দিবা, এই যে 40 প্লাস 6.67, যেটা আসবে ওইটা হলো অক্সিজেনের সংযুতি পার্সেন্টেজ। তাহলে দেখো কত আসে, এটা একটু সবাই ক্যালকুলেট করে আমাকে জানিয়ে দাও তো কত আসে, দ্রুত ক্যালকুলেট করো। (53.38) দেখো 53.38%। এখন তুমি সবগুলোর সংযুতি জানো, এখন এই সংযুতি যেহেতু সবগুলোরই জানো তাহলে নিশ্চয়ই তুমি এটা বের করতে পারবা এই যৌগটার স্থূল সংকেত। প্রথমে কি করবা, প্রথম ধাপ প্রত্যেকটার সংযুতিকে নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করবা। এরপর ওই ভাগফলগুলোর মধ্যে যেটা ক্ষুদ্রতম হবে ওইটা দ্বারা সবগুলোকে ভাগ করবা এবং পূর্ণ সংখ্যায় নেবে। এরপরে প্রত্যেকটার সংখ্যা নিচের ডান সাইডে বসাবা। এই তো হয়ে গেল স্থূল সংকেত। দেখো কিভাবে করি আমরা। কার্বনের শতকরা সংযুতি কত ছিল বলো তো একটু? কার্বনের শতকরা সংযুতি ছিল 40, ঠিক আছে? এই যে লিখলাম 40। কার্বনের আণবিক ভাগ কত? 12 দ্বারা ভাগ করব, এরপরে লিখবো। এরপরে হাইড্রোজেনের শতকরা সংযুতি কত ছিল? 6.67। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1, লিখবো 1। এরপরে অক্সিজেনের কত পাইছিলাম আমরা? দেখো অক্সিজেনের শতকরা সংযুতি পাইছি 53.38। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 16। এই যে 16 দ্বারা ভাগ করবো। এই সবগুলোকে ভাগ করলে ভাগফল কত হয় হিসাব করে একটু দ্রুত জানিয়ে দাও ভাইয়ারা, হিসাব করে একটু দ্রুত জানিয়ে দাও। আর এই পর্যন্ত লেখা হয়ে গেলে ডান লেখো, যদি বুঝে থাকো তাহলে সি লেখো। ক্লিয়ার? যদি এই টপিকসটা বুঝে থাকো তাহলে সি কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝছো। দেখো তাহলে আমি উত্তরগুলো লিখে দিতেছি তোমাদেরকে, ঠিক আছে? এটা আসবে তোমার 3.33। এটা ক্যালকুলেট করলে এটাই আসবে 6.67। এটা ক্যালকুলেট করলে আসবে তোমাদের 3.33। এখন আমরা কি করব? ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রত্যেকটাকে ভাগ দিব। ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রত্যেকটাকে ভাগ দিব। সংখ্যা দ্বারা প্রত্যেককে ভাগ করে পাই। দেখো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রত্যেককে ভাগ করবা। কার্বন ক্ষুদ্রতম সংখ্যা কত? এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা হয়েছে 3.33। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কার্বনকে তুমি লেখো, কার্বনের কত পাইছিলা? 3.33। এই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করো 3.33, এটা আসবে 1। এরপরে হাইড্রোজেনের কত আসছিল? 6.67। এটাকে ভাগ করো 3.33 দ্বারা। বুঝতেই পারতেছো 33 × 66, এখানে 2 হবে। এরপরে অক্সিজেনের কত ছিল আমাদের? অক্সিজেনের 3.33 ভাগ করবো কত দ্বারা? 3.33 দ্বারা, ঠিক আছে? এটা আসবে 1। এখন এই জিনিসগুলো তোমরা নিচে লাগাই দিবে। এখন স্থূল সংকেত। 3 নাম্বার ধাপে কি বলছিলাম? যে সংখ্যাগুলো আসলে এখানে সব পূর্ণ সংখ্যায় আসছে, ঠিক আছে? যদি পূর্ণ সংখ্যার এই সাইডে কিছু কম বেশি থাকতো আমরা পূর্ণ সংখ্যা ধরে নিতাম। মনে করো যেমন 4.67 আসলো, এটাকে আমরা 5 ধরে নিব, অথবা 4.32 আসলো, এটাকে আমরা কত ধরে নিব? ওইটাকে আমরা 4 ধরে নিব, ঠিক আছে? আচ্ছা, স্থূল সংকেত হবে সি এর আসছে 1, তাহলে সি এর সামনে লেখো 1। হাইড্রোজেনের আসছে 2, হাইড্রোজেনের সামনে লেখো 2। অক্সিজেনের আসছে 1, অক্সিজেনের সামনে লেখো 1। এটাই স্থূল সংকেত এই যৌগের। এখন স্থূল সংকেত যখন তুমি পেয়ে গেছো, আণবিক সংকেত তুমি এখান থেকে কিভাবে পাবা? এই স্থূল সংকেতটা থেকে আমরা আণবিক সংকেত নির্ণয় করব। আণবিক সংকেত নির্ণয় করতে গেলে একটা জিনিস তোমার জানা থাকা লাগবে, সেটা হলো ওই যৌগের ভর কত ছিল, আণবিক ভর। এই যৌগের ভর তোমাদের প্রথমেই দেওয়া ছিল, যৌগটির আণবিক ভর 60। অথবা যৌগের যদি আণবিক ভর দেওয়া না থাকে আরেকটা জিনিস দেওয়া থাকবে, বাষ্প ঘনত্ব। এই বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করলে তুমি আণবিক ভর পাবা, ঠিক আছে? এই পর্যন্ত আমি মুছে দিতেছি। দেখো বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করলে আণবিক ভর পাবা। সি, এটা লিখে নেই আগে। উপরে কি ছিল আমাদের? C1 ছিল, এদিকে H2 ছিল, O1 ছিল। স্থূল সংকেত বাষ্প ঘনত্ব, আণবিক ভর ইকুয়ালস টু বাষ্প ঘনত্ব ইনটু 2। যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে এটাকে তোমরা 2 দ্বারা গুণ করবা। 2 দ্বারা গুণ করলে তোমরা আণবিক ভর পেয়ে যাবে। আর যদি ডিরেক্ট আণবিক ভর দেওয়া থাকে তাহলে তো আর কষ্ট করার দরকারই নাই। তাহলে দেখো আমি কি বলতে পারি, এই যে সি
H2O, এই যে N, এই এনটাকে আমি ধরতে পারি, আমি ধরলাম যে এটা লেট মানে ধরি CH2O, এটার এখানে N দিলাম। এই যৌগটার আণবিক ভর কত দেওয়া ছিল বলো, কমেন্টে বলে দাও। এই যৌগটার আণবিক ভর কত দেওয়া ছিল? 60 দেওয়া ছিল, ঠিক আছে। এই যে 60 লিখলাম। এখন N এর মানটা নির্ণয় করব আমি, যে N কত। N ইকুয়ালস টু 60 ভাগ, দেখো এখানে কার্বনের 12, এই যে 12 প্লাস হাইড্রোজেনের 2টা আছে, 2 দিয়ে দিলাম, আর অক্সিজেনের কত 16। তাহলে কত হয় এটা হিসাব করে দেখো তো। 12 আর দিয়ে 14, 14 আর 16 30, তাহলে 60 ভাগ 30 আমাদের আসতেছে 2। অতএব যৌগটির আণবিক সংকেত ইকুয়ালস টু এই যে এটা CH2O N, এর মান কত? এর মান 2 পেয়ে গেছো, তাহলে CH2O ইন্টু 2, তাহলে কত আসবে এখান থেকে দেখো, C2H4O2, এটা আণবিক সংকেত। এই যৌগটির আণবিক সংকেত আমরা পেয়ে গেছি। দেখো লেখা হলে, আর এটা যদি বুঝে থাকো তাহলে সি কমেন্ট করো। এরপর আমরা লিমিটিং বিক্রিয়ক পড়ে আমরা সৃজনশীল ম্যাথে যাবো। অনেকগুলো সৃজনশীল, আজকে প্রায় অনেকগুলো সৃজনশীল রাখছি, 3-4টা সৃজনশীল আছে তোমাদের জন্য, সলভ করবো আমরা। হয়ে গেলে সবাই ডি কমেন্ট করো। লিমিটিং বিক্রিয়কের টপিকসটা শেষ করে দিয়ে আমরা সৃজনশীলে চলে যাব। দেখো এটা মুছে দিলাম। বাষ্প ঘনত্ব জিনিসটা হলো একটা মৌল হাইড্রোজেনের থেকে কতটা ভারী, এটাই, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা যাবো লিমিটিং বিক্রিয়ক। এরপরে লিমিটিং বিক্রিয়ক টপিক শেষ করার মাত্রই আমরা সৃজনশীলে ঢুকে যাব, ঠিক আছে। আমাদের লিমিটিং বিক্রিয়ক টপিকসের নাম লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে। আচ্ছা, তাহলে লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি? এর সংজ্ঞাটা, একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক আগে শেষ হয় তাকেই লিমিটিং বিক্রিয়ক বলে। সংজ্ঞাটা আমি লিখে দিলাম, এটা কিন্তু প্রশ্নে আসে ক নম্বরে। তার থেকে বড় কথা, এটা প্রায় ভাই আসে। যারা কেমিস্ট্রি টিচার, কেমিস্ট্রির জন্য পরীক্ষা দিতে যায় বিভিন্ন স্কুলে, তাদেরকে আমি অনেক সময় দেখছি এইভাবে ধরে। ইভেন আমার নিজের স্যার, যার কাছে আমি পড়তাম, ওনাকেও এইটা ধরা হয়েছিল। উনি আমাকে বলছিল যে আমাকে ভাই জিনান এই জিনিসটা ধরছিল। তো তখন থেকে আমি মনে রাখছি যে একাধিক বিক্রিয়কের মধ্যে যে আগে শেষ হয়ে যাবে ওইটাই লিমিটিং বিক্রিয়ক, আর ওইটার সাপেক্ষে আমার সমস্ত হিসাব নিকাশ করতে হবে। একাধিক বিক্রিয়কের মধ্যে যেটা আগে শেষ হয়ে যাবে, তাই লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। বিক্রিয়ক লেখা হলে দ্রুত ডান লিখে ফেলো। যেমন আমি একটা উদাহরণ দেই, আমি দিলাম এই হাইড্রোজেনের বিক্রিয়া করেছো তুমি অক্সিজেনের সাথে, পানি উৎপন্ন হয়েছে, ঠিক আছে, H2O। তোমাকে আমি বলে দিছি যে এখানে তোমাকে আমি 10 গ্রাম হাইড্রোজেন দিছি এবং 10 গ্রাম অক্সিজেন দিছি। হাইড্রোজেন ইকুয়ালস টু তোমাকে দেওয়া হয়েছে 10 গ্রাম, অক্সিজেনও তোমাকে দেওয়া হয়েছে 10 গ্রাম। এখন একটা কথা, লিমিটিং বিক্রিয়কের ম্যাথ যখন তুমি করবা, সর্বপ্রথম তোমাকে বিক্রিয়াটাকে সমতাকরণ করে নিতে হবে। দেখো তো এই বিক্রিয়াটা কি সমতাকরণ অবস্থায় আছে? না, নাই। দেখো এখানে হাইড্রোজেন দুইটা, কিন্তু অক্সিজেন দুইটা, এখানে একটা, তার মানে এখানে আমি 2 দিয়ে দিলাম। দেখছো, অক্সিজেন 2টা হয়ে গেল। আর একটা ভেজালও হয়ে গেছে। কি ভেজাল? হাইড্রোজেন আবার 4টা হয়ে গেছে, কিন্তু এখানে তো 2টা, এটার সামনে একটা 2 দিয়ে দিব, সুন্দর মতো সমতা হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো তুমি এখানে হাইড্রোজেনের কয় মোল আছে? 2 মোল। অক্সিজেনের কয় মোল আছে? 1 মোল, ঠিক আছে। আর এদিকে H2O এর কয় মোল আছে? 2 মোল H2O। এখন তুমি একটা জিনিস দেখো, এই যে হাইড্রোজেনের 2 মোল হাইড্রোজেন সমান কয় গ্রাম? 4 গ্রাম না? 4 গ্রাম। এই যে হাইড্রোজেনের এখানে 2টা হাইড্রোজেন আছে, দ্যাট মিন্স 2 2 4, তাহলে হাইড্রোজেনের ভর 1 4 কে 4 গ্রাম। তেমনি ভাবে এখানে অক্সিজেনেরও আমরা বলতে পারি 32 গ্রাম, ঠিক আছে। আর এখানে পানির ক্ষেত্রে আমরা বলতে পারি 18 × 2 = 36 গ্রাম, ঠিক আছে। এখন দেখো একটা জিনিস, এখন আমরা কি বলতে পারি? এখন দেখো এখান থেকে আমরা দেখতে 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে।
4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। আমাদের দেওয়া আছে 10 গ্রাম হাইড্রোজেন, আমরা দেখবো 10 গ্রাম হাইড্রোজেন কত গ্রামের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, এটুকু লেখা হয়ে গেলে ডান লেখো, আমি এটা মুছে দিব, মুছে দিয়ে আমি করতে থাকি নিচে। এটুকু লেখা হয়ে গেলে সবাই ডান লেখো, মুছে দিয়ে আমি করতে থাকি। দেখো 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 32 গ্রাম অক্সিজেনের সাথে। 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে কয় গ্রাম দেওয়া ছিল আমাদেরকে? 10 গ্রাম। অথবা 1 গ্রামের জন্য তুমি বের করো আগে। 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 ভাগ কত দেব? 32 ভাগ 4, ঠিক আছে, এত গ্রাম অক্সিজেনের সাথে। অতএব কত গ্রাম দেওয়া ছিল আমাদেরকে? 10 গ্রাম, দুইটাই 10 গ্রাম দেওয়া ছিল। 10 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে, তাহলে 32 ইন্টু 10 ডিভাইডেড বাই 4 গ্রাম অক্সিজেনের সাথে। এটা ক্যালকুলেট করে জানাও তো কত আসছে তোমাদের রেজাল্টেন্ট ভ্যালুটা। এটা ক্যালকুলেট করে জানাও আমাকে কত আসলো। এটা ক্যালকুলেট করলে আসবে 80 গ্রাম অক্সিজেনের সাথে। দেখো তাহলে 10 গ্রাম হাইড্রোজেন 80 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কিন্তু অক্সিজেন কি 80 গ্রাম ছিল? তোমাকে আমি কত দূর অক্সিজেন দিছিলাম? তোমাকে আমি অক্সিজেনও দিছিলাম 10 গ্রাম। তার মানে অক্সিজেনটা অনেক আগেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, 10 গ্রাম তো অনেক আগেই শেষ হয়ে যাবে। হাইড্রোজেন থাকবে কিন্তু অক্সিজেন শেষ হয়ে যাবে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কে? হেয়ার অক্সিজেন। অক্সিজেন হলো লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক। এখন তোমাকে যাই বের করতে বলো, তোমাকে যদি বলে এটা এর সাথে বিক্রিয়া করে, অক্সিজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কতটুকু পানি উৎপন্ন হবে, কতটুকু গ্যাস উৎপন্ন হবে, যাই বলুক না কেন তুমি সব লিমিটিং বিক্রিয়কের সাপেক্ষেই বের করবা। এখন আমি এটা নিয়ে একটা ছোট্ট ম্যাথ করাই দিব, দেন আমরা সৃজনশীলে ঢুকে যাব। হ্যাঁ, এটা তোলা হলে ডান লেখো সবাই। তোলা হলে সবাই ডান লিখো। প্রমাণ অবস্থায় 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নাও। প্রমাণ অবস্থায় 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং 30 গ্রাম HCl, 30 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে কত আয়তন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে? সাথে বিক্রিয়া করে কত আয়তন CO2 উৎপন্ন করে। দেখো এটা তোলা হইলে সবাই ডান লিখো। প্রমাণ অবস্থা বলতে তুমি কি বোঝো? আমি তোমাকে শিখাইছি প্রমাণ অবস্থা মানেই STP। আর STP মানে কি? এখানে তাপমাত্রাটা হবে কত? 273 কেলভিন। আর আয়তন হবে কত? 22.4 লিটার। এখন দেখো আমরা বলছি লিমিটিং বিক্রিয়কের বিক্রিয়ায় অবশ্যই ম্যাথে অবশ্যই একদম বিক্রিয়াটা লিখবে এবং সমতা করে নিবে। যেমন এই যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস কি আছে HCl। দেখো এটা একটা প্রসমান বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বনেট একটা ক্ষার এখানে, আর HCl একটা কি? অ্যাসিড। তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া আমরা তো জানি লবণ আর পানি উৎপন্ন হয়। আগে লবণ আর পানি উৎপন্ন করে দিই। দেখো আগে পানি উৎপন্ন করে দাও, এরপরে কি উৎপন্ন করে? এরপর লবণ উৎপন্ন করে দাও। ক্যালসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে Cl2, এরপরে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে CO2। এখন সমতা করো তুমি। দেখো কিভাবে সমতা করা যায়। ক্যালসিয়াম আছে একটা, এখানেও একটা, ক্লোরিন আছে দুইটা, একটা, কিন্তু এখানে দুইটা দেখতে পাচ্ছি, তার মানে এখানে আমি 2 দিব।
2 2 দিলে হাইড্রোজেন কয়টা? দুইটা। এই যে এখানেও হাইড্রোজেন দুইটা, হ্যাঁ এদিকে মিলছে, ক্লোরিন দুইটা হাইড্রোজেন দুইটা, এই যে হাইড্রোজেন দুইটা ক্লোরিন দুইটা ক্যালসিয়াম একটা, ঠিক আছে। আচ্ছা আর দেখো তো কিছু করা লাগে নাকি? কার্বন ডাই অক্সাইড আর এইচ দুইটা অক্সাইড, আর কিছু করা লাগবে না, এখানে সমতা হয়ে গেছে এটা, ঠিক আছে। সমতা যখন হয়ে গেছে তুমি এটা দেখে কি বুঝতেছো দেখো তো, 1 মোল না, 1 মোল, এটা হলো 2 মোল, 2 মোল HCl, আর কার্বন ডাই অক্সাইড কত মোল? এটাও 1 মোল, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে 1 মোল। তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো তো, 1 মোলের ওজন কত? ক্যালসিয়াম কার্বনেটের 1 মোলের গ্রাম আণবিক ভর হলো 100 গ্রাম, আর HCl এর ভর কত? হাইড্রোজেনের 1 আর ক্লোরিনের 35.5, 36.5, 36.5, কিন্তু সামনে 2 আছে, 2 দ্বারা গুণ করে দিতে হবে। 2 দ্বারা গুণ করে দিলে কত হবে বলো? এটা 36 দুগুণ 72, 73 হবে, 73 গ্রাম হবে। এখন এখান থেকে আমি কি বলতে পারি? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে আমি বলতে পারি, লিমিটিং বিক্রিয়ক আমাকে বের করতে হবে আগে। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে কত গ্রামের সাথে দেখো তো? 73 গ্রাম, 73 গ্রাম HCl এর সাথে, HCl এর সাথে। তাহলে আমাদেরকে এখানে দেওয়া ছিল কত গ্রাম বলো? দেওয়া ছিল আমাদেরকে 50 গ্রাম। তাহলে দেখো 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে, কি লিখবো তাহলে এখানে দেখো 73 ইন্টু 50 ভাগ 100, এটা শুধু ঐকিক নিয়ম, ঠিক আছে। আমি মাঝখানে 1 গ্রাম বিক্রিয়া করে কত গ্রামের সাথে, এটা শুধু এক লাইন স্কিপ করছি, আগের মতোই, তাছাড়া সম্পূর্ণ প্রসেসটা আগের মতোই। এখানে তুমি পাবা কত গ্রামের সাথে? 50 গ্রাম, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কত গ্রামের সাথে বিক্রিয়া করে? এখানে তো দেওয়া আছে 30 গ্রাম, দেখি আমরা আদৌ কি 30 গ্রামের সাথে বিক্রিয়া করে কিনা, এটা ক্যালকুলেট করে দেখো তো কত আসে। সবাই দেখে রেজাল্ট জানাও আমাকে। ক্যালকুলেট করলে আসে 36.5 গ্রাম এর সাথে। তার মানে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করবে 36 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া ছিল কত গ্রাম? 30 গ্রাম। কত গ্রাম দেওয়া ছিল? 30 গ্রাম। তার মানে এখানে লিমিটিং বিক্রিয়ক কে? আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ এটা আগে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হলো আমাদের লিমিটিং বিক্রিয়ক, আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত লিমিটিং বিক্রিয়ক। এটুক লেখো আগে, লিমিটিং বিক্রিয়ক HCl, সেটা লিখে দিলাম আমি, HCl লিমিটিং, লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। এটুক তোলা হইলে ডান লেখো, এটুক তোলা হইলে ডান লেখো। এখন আমরা এই লিমিটিং বিক্রিয়ককে ইউজ করে অন্যান্য আমাদের কি নির্ণয় করতে বলছে? আমাদের কার্বন ডাই অক্সাইড আমাদের নির্ণয় করতে বলছে, বিক্রিয়া করে কত আয়তন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। তাহলে দেখো তো 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? আমি একটু আগেই পড়াইছিলাম আমাদের প্রথমেই যে আদর্শ তাপমাত্রা ও চাপে, অর্থাৎ এসটিপি তে, এই যে এসটিপি বলে দিছে, প্রমাণ মানেই তো এসটিপি, প্রমাণ অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4, এই যে 22.4 লিটার। তাহলে আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি এখান থেকে যে 73 গ্রাম HCl আদর্শ তাপমাত্রা ও চাপে কার সাথে বিক্রিয়া করে বলো? HCl ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে, করে কতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে? 22.4 লিটার, ঠিক আছে। দেখো এটুকু মুছে দিলাম, তোলা হলে ডান বলো। দেখো 73 গ্রাম HCl থেকে 73 গ্রাম HCl থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কতটুকু? 22.4 লিটার। অতএব 1 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হয়? 1 গ্রাম HCl থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 22.4 ডিভাইডেড বাই 73 লিটার। অতএব আমাদের কতটুকু ছিল? 30 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কতটুকু ছিল? 30 গ্রাম। এখন লেখো এখানে 30 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে, 30 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে 30 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 22.4 ইন্টু 30 ভাগ 73। এটা করে দেখো কত লিটার আসে। অ্যান্সারটা বলো দ্রুত কমেন্টে। দেখো এটা ক্যালকুলেট করলে আসবে
9.20 লিটার, 9.20 লিটার, ঠিক আছে। আচ্ছা, এটা তোলা হলে ডান লেখো সবাই, এটা তোলা হলে ডান লেখো। দেখো আমরা এখন সৃজনশীলে যাব, আমাদের কাঙ্ক্ষিত সেই সৃজনশীলে যাব। দেখো আমাদেরকে এখন যা করতে হবে, বোর্ড ছোট হয়ে গেছে, এইটুকের মধ্যেই করতে হবে। প্রথম সৃজনশীল যেটা, এটা আমাদের ময়মনসিংহ বোর্ডে আসছিল 2023 সালে। ভর সংখ্যা কাকে বলে? কখগুলো তোমরা নিজ দায়িত্বে একটু দেখে নিবে, আমি শুধু জাস্ট মুখে মুখে বলে দেব। ভর সংখ্যা কাকে বলে? একটি নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যে যোগফল, এই যোগফলকে আমরা ভর সংখ্যা বলি, ঠিক আছে। এবং অরবিটাল কাকে বলে? দেখো, অরবিটাল বলে হলো নিউক্লিয়াসের বাইরে যে বৃত্তাকার কক্ষপথে, স্থির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে, তাকে অরবিট বলে। এটুকু লিখলে তুমি 1 পাবা। এরপরে তুমি ব্যাখ্যা করবা সামান্য একটু, যেমন অরবিটে মোট ইলেকট্রন ধারণ, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², হাবি যাবে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলে আর 1 পাবা, ঠিক আছে। এইভাবে সৃজনশীল আসলে লিখতে হয়। আচ্ছা, এরপরে এ পাত্রের দ্রবের শতকরা সংযুতি নির্ণয় করো। এই পাত্রে কি আছে দেখো তো, এই পাত্রে একটা দ্রব আছে না, এই পাত্রে একটা দ্রব আছে, এই পাত্রের দ্রবের শতকরা সংযুতি নির্ণয় করো। এই পাত্রে আছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, হ্যাঁ, এই যে NaHCO3, এর শতকরা সংযুতি বের করতে পারবা না, এর আগে ভর বের করবা। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের ভর কত, এটা বের করবা আগে। এটার ভর কত বলো? সোডিয়ামের 23 প্লাস হাইড্রোজেনের 1 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 3 × 16। এটা ক্যালকুলেশন করে বলো তো একজন, দেখি কে বলতে পারো সবার আগে। ক্যালকুলেট করে কমেন্টে জানিয়ে দাও কে সবার আগে বলতে পারো এটা। দেখি কত আছে এখানে, 23 প্লাস 84, এটা আসতেছে তোমার 84। তাহলে যৌগের ভর আসতেছে 84। তাহলে সোডিয়ামের সংযুতি যদি আমি বের করি, সোডিয়ামের সংযুতি কি শিখছিলাম বলো তো? মৌলের ভর ইন্টু পরমাণুর সংখ্যা। তাহলে সোডিয়ামের মৌলের ভর কত? 23, পরমাণুর সংখ্যা 1, এজন্য আর কিছু লিখলাম না, 1 দ্বারা গুণ করলে 1ই হবে, ইন্টু 100, ঠিক আছে, ডিভাইড বাই মৌলের ভর 84, এত পার্সেন্ট। দেখো তো এটা কত পার্সেন্ট আসে, হিসাব করে বলো কত পার্সেন্ট আসে।
কি ব্যাপার, কেউ বলতেছো না এখনো? কমেন্ট করে জানাও কত পার্সেন্ট আসে এটা, নাকি আমাকেই করতে হবে? দেখো আচ্ছা আমি করি 23 ইন্টু 100, 23 ইন্টু 100 ভাগ 84, 84, 27.38, 27.38, এই সেটে লেখা বোঝা যাচ্ছে না, 27.38%। এরপরে হাইড্রোজেনের সংযুতি কত? হাইড্রোজেনের সংযুতি ইকুয়ালস টু 1 ইন্টু 100 ডিভাইডেড বাই 84, এত পার্সেন্ট। কত পার্সেন্ট তাহলে হিসাব করো এটা? হাইড্রোজেনের সংযুতি 100 ভাগ 84, এটা আসতেছে 1.19%, ঠিক আছে 1.19%। এরপরে কার সংযুতি আছে? কার্বনের সংযুতি আছে, লেখো কার্বনের সংযুতি। তাহলে লেখো 12 কার্বনের পরমাণু আছে একটা, এই জন্য 1 দ্বারা গুণ করতে হবে, আর লিখলাম না 100 ইন্টু ডিভাইডেড বাই কত দিব? 84, 84, ঠিক আছে পার্সেন্টেজ। দেখো তো পার্সেন্টেজটা কত আসে, এটা হিসাব করে ভাইয়াকে জানাও। এরপরে সেম ভাবে তুমি অক্সিজেনেরটা হিসাব করো, অক্সিজেনেরটা হিসাব করো করে জানাও। লাইভ শেয়ার দিছিলাম তো আসে নাই। লাইভ শেয়ার দিছিলাম, এখন আসছে কিনা লাইভটা? বারো ইন্টু 100 ভাগ 84, 84, 14.28, 14.28%। আর এখানে অক্সিজেনের কত আসবে আমাদের শতকরা সংযুতি? এই 2 দেওয়ার দরকার নেই, তুমি এখানে বুঝলেই হলো। 16 ইন্টু 3টা পরমাণু আছে, তাহলে 3 দ্বারা গুণ করবো, ইন্টু 100 ডিভাইডেড বাই পারমাণবিক ভর যৌগটির 84, ঠিক আছে? তাহলে কত আসে দেখো, 16 ইন্টু 3 ইন্টু 100, 16 ইন্টু 3 ইন্টু 100, এটাকে ভাগ দিব আমরা 84 দ্বারা, 84 দ্বারা, আসতেছে আমাদের 57.14, 57.14%, ঠিক আছে? আচ্ছা এটা হয়ে গেল, সবাই ডান লেখো। গ নাম্বার এটা ছিল আমাদের কি নাম্বার? গ নং। এই গ নং হয়ে গেলে ডান লেখো সবাই, গ নং হয়ে গেলে ডান লিখো। ইকরা পাঠশালার একটা পেজ আছে, দেখো এটাই আসছে কিনা। ইকরা পাঠশালা পেজ না, ইংরেজি আইকে আরে ইকরা পাঠশালা PATS SSAL SHAL SAL কি জানি হবে, এই যেটা পেজ আসছে না, না এটা তো গ্রুপ পেজ নাই, পেজ সার্চ দাও যারা এখান থেকে। আচ্ছা মুছে দিলাম এটা, এরপর ঘ নাম্বারটা করবো আমরা। এটা মুছে দিলাম, আমরা ঘ নাম্বারটা করি এরপরে। দেখো ঘ নাম্বারে কি বলছে, দেখো ঘ নাম্বারে বলছে উদ্দীপকের কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে, এটা বের করার আগে তোমাকে ভর বের করতে হবে যে ওই বিক্রিয়কটির ভর কত। এখানে দেখো এই দেওয়া আছে বি পাত্রে 375 মিলিলিটার আছে, আয়তন দেওয়া আছে। এখানে বি এর বি সম্পর্কে ইনফরমেশন গুলো কি দেওয়া আছে, বি এর আয়তন দেওয়া আছে ভি ইকুয়ালস টু 375 মিলিলিটার। এরপরে ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ ইকুয়ালস টু 8.5 গ্রাম।
এরপরে কি দেওয়া আছে HCl, HCl এর আমরা m জানি, m অফ HCl ইকুয়ালস টু কত 36.5। আর এর সম্পর্কে কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো তো, এর সম্পর্কে 250 মিলিলিটার আছে। হ্যালো রিয়াদ, হ্যাঁ বলো। আচ্ছা, এরপরে দেখো আমরা এই সম্পর্কে আমাদের ভি দেওয়া আছে 250 মিলিলিটার, ঠিক আছে। এরপরে কি দেওয়া আছে এই সম্পর্কে, এখানে দেখো মোলার দেওয়া আছে, এস দেওয়া আছে, তাহলে এস কত দেওয়া আছে এখানে আমাদের, এস আছে 0.2 মোলার, 0.2 মোলার। আর কি দেওয়া আছে দেখো তো এখানে, এখানে আর কিছু দেওয়া নেই। এখান থেকে আমরা যদি চাই আরেকটা জিনিস বের করতে পারি, এম আণবিক ভরটা বের করতে পারি, ঠিক আছে। আণবিক সোডিয়াম হাইড্রোজেন কার্বনের আণবিক ভর কত দেখো তো, সোডিয়ামের 23 যোগ করো তার সাথে 1 প্লাস কার্বনের 12 প্লাস 3 ইন্টু 16 অক্সিজেনের, তাহলে কত হয় ক্যালকুলেশন করলে দেখো তো, এটা ক্যালকুলেশন করলে কত হয় আমাদের 23 প্লাস 1 প্লাস 12 প্লাস 84 আসতেছে, এটা 84 84, ঠিক আছে 89 না 84। আচ্ছা, এরপরে এখান থেকে তুমি চাইলে ডাব্লিউটা বের করতে পারো, ঠিক আছে। ডাব্লিউ আমাদের লাগবে, ডাব্লিউ ছাড়া তো তুমি লিমিটিং বিক্রিয়ক বেরই করতে পারবে না। কত গ্রাম বিক্রিয়া অংশগ্রহণ করলো এটা যদি তুমি নাই জানো তাহলে তুমি কিভাবে বের করবে কোনটা লিমিটিং বিক্রিয়ক, এটা তো জানতে হবে। এই জন্য আমি এখান থেকে ডাব্লিউটা বের করে নিব। আমরা দেখো একটা সূত্র জানি, ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি বাই 1000, ঠিক আছে, এস এম ভি বাই 1000। এস কত দেওয়া আছে 0.2 ইন্টু এম তো আমরা দেখলাম 84 ইন্টু ভি মিলিলিটার, এই সূত্রে ভি মিলিলিটারে হয় তাহলে 250 ডিভাইডেড বাই 1000। এটা ক্যালকুলেশন করে বলো তো কত আসে, এটা ক্যালকুলেশন করে দ্রুত বলো কত আসে। তাহলে ডাব্লিউ আমরা পাইলাম 4.2 গ্রাম। এখন দেখো আমরা বের করবো, এটুক তোলা হলে কমেন্টে লেখো ডি, এটুক তোলা হলে কমেন্টে সবাই ডি লেখো, ডান লেখো। এটুক মুছে দিব, মুছে দিয়ে আমাদেরকে কি করতে বলা হয়েছে, উদ্দীপকের কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক এটা বের করতে বলছে, এটা এখন আমরা বের করব, ঠিক আছে। মুছে দিলাম এটুক, দেখো 4.2, এটা মনে রাখো 4.2 গ্রাম। এখন দেখো এই বিক্রিয়াটা আগে তোমাকে লিখতে হবে, লিমিটিং বিক্রিয়ক বের করতে গেলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্লাস HCl প্লাস HCl, এটা বিক্রিয়া করো, এটা একটা অ্যাসিড এটা একটা ক্ষার, তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি হয় অলওয়েজ, কি বলছিলাম, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া অলওয়েজ তোমার লবণ এবং পানি উৎপন্ন করে, এটা একটা প্রশমন বিক্রিয়া, ঠিক আছে। এই প্রশমন বিক্রিয়া লবণ এবং পানি উৎপন্ন হবে। দেখো তাহলে লবণ এবং পানি উৎপন্ন করে দাও এখান থেকে, H2O প্লাস দেখো সোডিয়াম আছে এখানে, ওখানে সোডিয়াম ক্লোরাইড তাহলে হবে লবণ NaCl, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি হবে, কার্বন ডাই অক্সাইড হবে, তাহলে বানিয়ে দাও কার্বন ডাই অক্সাইড CO2। এখন এটা সমতা করো তুমি, দেখো তো হাইড্রোজেন কয়টা আছে এখানে, হাইড্রোজেন আমার আছে এখানে দুইটা, কিন্তু এখানে একটা আর এই যে এখানে একটা, ঠিক আছে। এবার কার্বন কয়টা আছে একটা, এই যে কার্বন একটা, এখানে অক্সিজেন আছে তিনটা, এই যে দুইটা আর একটা তিনটা, সোডিয়াম একটা, এই যে সোডিয়াম একটা, আর ক্লোরিন একটা, ক্লোরিন একটা। আর সমতা করার দরকার নেই, এটা অলরেডি সমতা হয়েই আছে, এটাকে আর কি সমতা করবা তুমি, এটা অলরেডি সমতা হয়েই আছে। এখন তাহলে এখান থেকে লিখতে পারি আমরা, এটা 1 মোল আছে না, 1 মোল, এই 1 মোলের ভর কত আমরা বের করছিলাম 84 এই 1 মোলের ভর কোথায় বের করছিলাম 84, এবং HCl এরও 1 মোল আছে, তাহলে HCl এর 1 মোলের ভর কত হবে বলো, 36.5 হবে, 36.5, ঠিক আছে। ডাব্লিউ বের করছিলাম আমরা, এটা ডাব্লিউ মনে রাখো 36.5। তাহলে 84 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট
বা তুমি বলতে পারো যে 36 গ্রাম, 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 84 গ্রাম, 84 গ্রাম NaHCO3 এর সাথে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত গ্রাম আছে দেখো, আমরা 4.2 গ্রাম, তাহলে 4.2 গ্রাম HCl বিক্রিয়া করে 84 ইন্টু 4.2 ডিভাইডেড বাই 36.5 গ্রাম এর সাথে। এটা ক্যালকুলেট করে দেখো কত আসে, ক্যালকুলেশন করে এটা বের করে দ্রুত আমাকে জানাও যে কত আসে এটা। দেখো আমি করতেছি 84 ইন্টু 4.2 ডিভাইডেড বাই 36.5, 9.66 তার মানে তোমার 4.2 গ্রাম HCl বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 9.66 গ্রামের সাথে। কিন্তু এখানে দেওয়া আছে কত গ্রাম দেখো তো, 8.5 গ্রাম। তার মানে এটা আগে ফুরিয়ে যাবে। ঠিক আছে, 8.5 গ্রাম, কিন্তু লাগে কত এই 4.2 এর সাথে বিক্রিয়া করতে? 9.6 গ্রাম। তার মানে এটা এতটুক থাকার সাথে সাথে এটা এর আগে, এটা যতক্ষণে এতটুক শেষ হবে তার আগেই এটা শেষ হয়ে যাবে। কারণ এখানে দেওয়া ছিল আমাদের, এই যে দেখতে পারতেছো এখানে 8.5 গ্রাম, কিন্তু আমাদের লাগে 9.6 গ্রাম। তার মানে এটা আরো বেশি লাগে, দ্যাট মিনস এটা অনেক আগেই শেষ হয়ে যাবে। এটা লিমিটিং বিক্রিয়ক। এই যে এটাই তোমার এই প্রশ্নের উত্তর এখানে, যে লিমিটিং বিক্রিয়ক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অতএব তুমি লিখে দিবা, অতএব লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, এটা তোলা হলে শেষ লেখো, ডান লেখো, এটা তোলা হলে। আচ্ছা, আমাদের আরো 2টা সৃজনশীল আছে, আমি এই 2টা সৃজনশীল করায় দিব তোমাদেরকে। ঠিক আছে, যে কোনো এক সময় আমি করায় আপলোড দিব। কারণ আমার মোবাইলে চার্জ নাই, বারবার সিগন্যাল দিতেছে, যার কারণে আমাদেরকে এখানেই সমাপ্ত করতে হচ্ছে। ঠিক আছে, তোমরা একটু তাড়াতাড়ি তুলে ডান লেখো, আমরা বের হয়ে যাব। এরপরে আমি যে কোনো সময় তোমাদেরকে এটা আপলোড দিয়ে দিব। ঠিক আছে, এই 2টা তুলো সবাই। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।